অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। অনূর্ধ্ব-১৯ যুবাদের অভিনন্দন। আজকে তারা এশিয়া কাপ ফাইনালে জিতলো ইন্ডিয়ার বিপক্ষে ৫৯ রানে। হোয়াট এ ম্যাচ! আমি আজকে ১১টা থেকেই এদের খেলা ফলো করেছি এবং পুরাটা দিন এই খেলা দেখেছি। যখন ১৯৮ রানে অল আউট হয়ে গেল, তখনও আমার কেন জানি বিশ্বাস ছিল যে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দেব। কেন বিশ্বাস ছিল সেটা বলি। যে ২০২০ সালে যখন আমরা অনূর্ধ্ব-১৯-এর বিশ্বকাপের ফাইনাল খেলেছিলাম, ১৮৩ রান করেছিল কিন্তু বাংলাদেশ। তারপরে কিন্তু বাংলাদেশের যুবরা ওই রান ডিপেন্ড করে জিতছিল। এজন্যই আমার বিশ্বাস ছিল। তো অভিনন্দন আবার আমরা যারা দর্শক খেলা দেখেছি সব দর্শকদেরও অভিনন্দন। হ্যাঁ, অদ্ভুত এক ম্যাচ দেখলাম, অসম্ভব সুন্দর। বাংলাদেশ যদি ম্যাচের সামারি করি, বাংলাদেশ প্রথম ব্যাট করে ১৯৮ রান করেছে। যদিও শুরুটা তাদের ভালো ছিল না। প্রথমেই ওপেনিংয়ে যারা জুটি ভেঙে গেল এবং ১৬ বলে ১ রান করে মনে আউট হয়েছিল। অপর প্রান্তে যে আমাদের আবরার, জাওয়াদ আবরার, মোটামুটি ভালো শুরু করেছিল। আজিজুল হাকিম, এরা দুইজন এগিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু দুইজন অল্প কিছুক্ষণের ভিতরে আউট হয়ে যাওয়াতে আবরার করেছিল হলো ২০ রান এবং আজিজুল হাকিম তামিম, আমাদের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম আমাদের ক্যাপ্টেন করেছিল হলো ১৬ রান। তো এই ছেলেটা আমাদের এই ৩ টপ অর্ডারকে নিয়েই কিন্তু আমাদের ব্যাটিং শক্তি ছিল। আ গত যে ম্যাচগুলো আমি দেখেছি যে যেকোনো একজন হয় হাফ সেঞ্চুরি করেছেন, নয় সেঞ্চুরি করেছেন এবং একটা ভালো সংগ্রহে গেছে। আজকে যেহেতু টপ অর্ডার ভালো করে নাই, তাই খুব বেশি রানও হয়নি। তারপরেও কিন্তু মিডল অর্ডার ভালো খেলেছে। যে শিহাব জেমস এবং রিজান হোসেন এবং ফরিদ হাসান, এই ৩ জন কিন্তু ভালো করেছে। একজন ৪০ করেছে, একজন ৪৭ করছে, একজন ৩৯ করছে এবং এদের ব্যাটে ভর করেই ১৯৮ রান বাংলাদেশ করল। এবং যখন বোলিং শুরু করলো তখন আমার একটাই ভয় ছিল যে বৈভব সূর্যবংশী যে ছেলেটা আছে, সে কিন্তু এর আগের ম্যাচেও কিন্তু ৮৬ রানের একটা ইনিংস খেলেছে এবং খুব কম বলে ৩৯ বলে। এবং আমার কাছে কেন জানি আজকে মনে হয়েছে যে মারুফ মৃধা, এই ছেলেটা আজকে উইকেট পাবে। যখন ২টা ৪ মারলো, তখনই মনে হয়েছে যে এবারটা কেন উইকেটটা পেয়েই যায়। আর দেখলাম যে ঠিকই সে এলোমেলোভাবে ব্যাট করতে গিয়ে সূর্যবংশী কিন্তু আউট হয়ে গেল। এরপরে কিন্তু ইন্ডিয়ার মাথা তুলে দাঁড়াতে পারে নাই। মাঝে একটু চেষ্টা করেছিল তাদের ক্যাপ্টেন মোহাম্মদ আমান, এছাড়া হার্দিক রাজ, কিন্তু এটা তাদের চেষ্টার সাথে তাদের মানে চেষ্টাটা কিছুই না, অন্যরা যাওয়া আসার ভিতরেই ছিল। এবং সবচেয়ে টার্নিং পয়েন্ট, এই ম্যাচের সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল কি, আজিজুল হাকিম তামিমের ৩ উইকেট কখন নিল? যখন ইন্ডিয়ান ক্যাপ্টেন যে মোহাম্মদ আমান এবং হার্দিক রাজ, এরা প্রায় সেট হয়ে গেছিল, ভালো ব্যাট করতেছিল। প্রথমে সে এই মোহাম্মদ আমানকে বোল্ড করলো এবং হার্দিক রাজকে যখন এলবি করলো, তখনই কিন্তু আমাদের জয়টা নিশ্চিত হয়ে গেল। এবং শেষ উইকেটটাও কিন্তু আমাদের এই আজিজুল হাকিম তামিম নিয়েছেন। তো এই হলো ম্যাচ সামারি। এই যে আজিজুল হাকিম তামিম, দেখেন আজকে ব্যাটে খুব বেশি ভালো করতে পারে নাই, কিন্তু সে আজকে বোলিং দিয়ে পুষিয়ে দিয়েছে। এই হলো ক্যাপ্টেন। ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে ছেলেগুলো এত বড় বড় ভালো জয় নিয়ে আসলো, বৈশ্বয়িক যে জয়টা, আমরা কিন্তু যারা সিনিয়র দল, এরা কিন্তু বৈশ্বয়িক কোনো টুর্নামেন্ট জিততে পারে নাই। কিন্তু দেখেন এই যুবরা কিন্তু ৩টা বৈশ্বয়িক টুর্নামেন্ট নিয়ে আসলো ২০২০ থেকে ২৪, ৪টা বছরের ভিতরে। একটা বিশ্বকাপ, যুব বিশ্বকাপ, আর ২টা এশিয়া কাপ। ২০২৩ও তারা জিতছিল, ২০২৪ও তারা জিতলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে, আবার চ্যাম্পিয়ন হলো। তো আমাদের এই যে যুবরা ২০২০ সাল থেকে ২০২৪ সাল, ঠিক আছে, অনূর্ধ্ব-১৯ যারা খেলে খেলে আসছে, তারা কোথায় যায়? তাদের কেন নার্সিং করা হয় না? এই পাপন গং, নান্নু গং, এদের কেন নার্সিং করেন নাই?
আমার খুব কষ্ট লাগে। দেখেন ইন্ডিয়া কিন্তু এই যুবদের কাছ থেকেই বিরাট কোহলি, রোহিত শর্মা বলেন অনেক প্লেয়ার কিন্তু এখান থেকেই উঠে আসছে। আর আমরা এদের নার্সিং না করার ফলে এই ছেলেগুলো অকালেই ঝরে যায়। দু একজন তাদের যোগ্যতায় উঠে আসে, কিন্তু অধিকাংশই ঝরে যায়। ঠিক আছে, এই আকবর আলী আছে, তারপরে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, কিন্তু আমরা এদের ঠিকমতো নার্সিং না করাতে এরা কিন্তু ঝরে গিয়েছে। তো যেহেতু এখন আমাদের নতুন বোর্ড, হ্যাঁ, এবং পরিচালক চেঞ্জ হয়েছে, আমাদের বোর্ডের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, ঠিক আছে, দুর্নীতি কমে যাবে, আশা করি দুর্নীতি কমে গেছে। তো এই যে যে যুবরা আছে এদের নার্সিং করে, আমি দেখলাম রংপুর রাইডার্সের হয়ে যদি আশরাফুল শিরোপা জিতিয়ে আনতে পারে, তাহলে এই যুবাদের আশরাফুলের হাতে দিতে সমস্যা কোথায়? আমার অনুরোধ এবং বোর্ডের প্রতি সবিনয় অনুরোধ, আশরাফুলকে কোচিং প্যানেলে যুক্ত করে এই যুবাদের 10টা 12টা ছেলেকে সিলেক্ট করে, যেহেতু আমাদের ব্যাটসম্যান সমস্যা, সিনিয়র দলীয় ব্যাটসম্যানদের সমস্যা, তো এখান থেকে ভালো ব্যাটসম্যান নিয়ে এদের ট্রেন আপ করেন, দেখবেন আমাদের ব্যাটসম্যানেরও অভাব হবে না। ইন্ডিয়ার মতো টি-20 ভালো ব্যাটসম্যান আসবে, ওডিআইতেও ভালো ব্যাটসম্যান আসবে, টেস্টও আসবে। কিন্তু এই ঘুরে ফিরে এই 20-25 জন প্লেয়ারকেই আমরা খেলাচ্ছি। আমি সেই 2015-16 সাল থেকে এই পঞ্চপাণ্ডব, এরপরে হাবিজাবি আরো 2-1 আসে যায়, কিন্তু সঠিক প্লেয়ার কিন্তু যারা এসে দীর্ঘদিন সার্ভিস দিবে, ভালো খেলবে আমাদের, হ্যাঁ, আমরা যে সময়টা করে খেলাটা দেখি, যেমন আজকে 7:30টায় কিন্তু আবার বাংলাদেশের ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, এটাও তো দেখবো আমরা। তো আমাদেরও তো সময় নষ্ট হয়। দর্শকদের কথা চিন্তা করে, বাংলাদেশের কথা চিন্তা করে আজকে দেখেন যুবরাজ যেভাবে খেললো, মনে হয় যুদ্ধদেহী মনোভাব। আমার তাদের স্পিরিটটা জটিল লেগেছে। এত ভালো মানে টিম কম্বিনেশন, এবং প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে জয়ের আকাঙ্ক্ষা ছিল। ঠিক আছে, প্রত্যেকটা আউটের পরে, প্রত্যেকটা আবেদনের সময় কি আগ্রাসী মনোভাব, এটাই দরকার। আমি দেশের পক্ষে খেলতে যাচ্ছি, তো সবসময় সিরিয়াস থাকতে হবে, প্রতিটা মুহূর্তে সিরিয়াস থাকতে হবে। আমাকে এখানে আহ, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পাঠানো হয়েছে, সেটা মাথায় রেখেই খেলতে হবে। তো এগেইন অভিনন্দন, হ্যাঁ, অনূর্ধ্ব 19 যুবাদের, তোমরা অনেক বড় অর্জন নিয়ে এসেছো আমাদের জন্য। ঠিক আছে, তোমরা ভবিষ্যতে আমাদের সুপারস্টার হবে, হ্যাঁ, তামিমের মতো, সাকিবের মতো, মাশরাফির মতো, মাহমুদুল্লাহ মতো, তারপরে মুশফিকের মতো, তোমরাও ভবিষ্যৎ সুপারস্টার। তোমাদের আগাম অভিনন্দন জানিয়ে, আগাম ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। যদি আমাকে এতক্ষণ যারা দেখে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।